Hello students, once again welcome to the online platform of Haldar E-Academy. Haldar E-Academy অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককে আরও আরেকবার স্বাগত। আমরা SLST সিলেবাসের একটা ইম্পর্টেন্ট পোয়েম ওয়ান ডে আই রোট হার নেম, এই কবিতাটা লিখেছেন এডমান্ড স্পেন্সার। আমরা সেইটা আজকের ক্লাসে ডিসকাস করে নেব। অ্যাজ ইউজুয়াল আমরা যেমন প্রত্যেকটা টেক্সট আগে সেটার ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পাবলিকেশন, কি জনরাতে বিলং করে, বা কবির সম্বন্ধে দু এক কথা, লেখার যে ব্যাকগ্রাউন্ড সেটার সম্বন্ধে দু এক কথা আমরা সবটা দেখে নেব এবং তারপর আমরা কবিতাটা লাইন বাই লাইন একদম ক্রিটিক্যালি এবং বেঙ্গলি মিনিং দুটোই দেখে নেব। তাহলে আজকের ক্লাসে আমরা প্রথম শুরু করে দিই ওয়ান ডে আই রোট হার নেম, এই কবিতাটার ব্যাকগ্রাউন্ডের ডিসকাশনটা। তাহলে চলো সবাই স্ক্রিনে ফোকাস করতে হবে। দেখো, ওয়ান ডে আই রোট হার নেম, এটা লিখেছেন এডমান্ড স্পেন্সার। তো তোমরা এখানে আগেই বলি যে অনেক ইনফরমেশন এখানটায় পাচ্ছ। এগুলো ছাড়াও আমি আরো বেশ কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো তোমাদের টিচিং রিলেটেড যে কোনো এক্সামের জন্যই ইম্পর্টেন্ট, কারণ ওই সমস্ত পোর্শন থেকে তোমাদের এমসিকিউ কিন্তু আসে। এই যে সনেটটা, আচ্ছা প্রথমেই বলি এর জনরাটা যদি আমরা দেখতে যাই, এটা দেখো এখানে শো করছে যে এর পোয়েটিক জনরাটা হচ্ছে স্পেন্সারিয়ান সনেট। মানে এটার প্যাটার্ন যেটা, সেটা হচ্ছে স্পেন্সারিয়ান সনেট। তিনি টোটাল 88 সনেট লিখেছিলেন। টোটাল কটা সনেট লিখেছিলেন? 88 সনেট তিনি কিন্তু লিখেছিলেন। আবার কোথাও কোথাও কন্ট্রোভার্সিতে বলা হয় কোনো কোনো সময় যে 89টা সনেট তিনি লিখেছিলেন। তবে যেমন এখানে বলা হচ্ছে, তবে তোমরা 88 নাম্বারটাকেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে। অ্যামোরেট্টি যে সিরিজটা, সেটাই কালেকশনটাই হচ্ছে অ্যামোরেট্টিয়ান এপিথালামিয়ান। আচ্ছা আমি একে একে আসি। এটা একটা সনেট সাইকেল। প্যাটার্নটা হচ্ছে স্পেন্সারিয়ান সনেট। কেন স্পেন্সারিয়ান? কারণ এডমান্ড স্পেন্সার এই টাইপ অফ সনেটটাকে প্রথম ইনভেন্ট করেন। এখানে তিনি যে ইটালিয়ান সনেট অর্থাৎ যে ক্লাসিক্যাল সনেট ফর্ম এবং শেক্সপিয়ারিয়ান সনেট, এই দুটোকে যদি মাথায় রাখতে পারি আমরা, এই দুটোর মাঝামাঝি তিনি নিজে একটা সনেট ফর্ম কিন্তু ক্রিয়েট করেন, যেটা এই জন্যই এটাকে বলা হয় স্পেন্সারিয়ান সনেট। ওকে, বেশ। এই যে সনেট, এটার সিরিজ হচ্ছে, সনেটটার সিরিজ হচ্ছে অ্যামোরেট্টি। অ্যামোরেট্টি এগুলো বেসিক্যালি সবগুলোই হচ্ছে লাভ সনেটস। অনেক সময় প্রশ্ন আসে। এটার কালেকশনটা, যে কালেকশনে এটা পাবলিশ হয়, দেখো এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে অ্যামোরেট্টিয়ান এপিথালামিয়ান। এই কালেকশনে এটা পাবলিশ হয়। এই যে সনেট, যেগুলো লাভ সনেটস, এখানে যে লেডিকে রেফার করা হয়েছে, সেই লেডি কিন্তু অন্য কেউ নন, তিনি হচ্ছেন এলিজাবেথ বয়েল। তিনি ভীষণ সুন্দরী একজন আইরিশ উম্যান with whom Spencer was in relationship and they later married. এই যে সনেট গুলো অ্যামোরেট্টি সিরিজ, এবং দিস পার্টিকুলার প্রেজেন্ট সনেট, এটা ডেপিক্ট করছে স্পেন্সারের কোর্টশিপ উইথ এলিজাবেথ বয়েল, যেটা অলমোস্ট took place over the course of 3 months in the spring of 1594. এই যে, এবং এরা পরবর্তীতে 1594 কিন্তু বিবাহ করেন। আর যদি তোমাদের প্রশ্ন করা হয় অ্যামোরেট্টি পাবলিশ কবে হয়, পাবলিশ হয়েছিল 1595 এ। ওকে, 1595 এটা পাবলিশ হয়। এবং স্পেন্সার ভীষণভাবে, তাকে নিয়ে যদি আমরা দেখি, তার লাইফ স্প্যানটা আমরা দেখব 1554 থেকে 1599। বেসিক্যালি স্পেন্সার বিলং টু দি এলিজাবেথান এজ।
এবং দেখো আমরা সময়কালটা দেখলে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারবো যে সেই সময় কিন্তু ইংল্যান্ডে একটা রেনেসর যে এফেক্ট, রেনেসঁ যুগ, সেটা কিন্তু অলরেডি চলছে। এবং তার জন্যই এই যে ইংলিশ পোয়েটসরা, দে ওয়ার বেসিক্যালি ফলোয়িং, পার্টিকুলারলি স্পেন্সার ওয়ার বেসিক্যালি ফলোয়িং দ্য ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড আইডিয়ালস। ক্লাসিক্যাল যে ল্যাঙ্গুয়েজ, আইডিয়ালস, যে মতামত, তিনি সেগুলোকে ফলো করছেন। তার সাথে সাথে অলসো প্লেয়িং উইথ নিউ ফর্মস অ্যান্ড টেকনিক্স। রেনেসাঁতে নতুনকে আলিঙ্গন করার একটা অ্যাটিটিউড তো সবসময় থাকে, সেটা আমরা জানি। সেই জিনিসটা কিন্তু স্পেন্সারের রাইটিংয়ের মধ্যেও আমরা প্রবলভাবে কিন্তু পাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে এই 88 যে সনেট রয়েছে তার মধ্যে এই সনেটটার নাম্বার কিন্তু হচ্ছে 75। খুব ইম্পর্টেন্ট এগুলো তোমাদের জন্য। আর অনেক সময় প্রশ্ন করা হয় যে কবিতাটার সেন্ট্রাল থিম কি। বেসিক্যালি এই সনেটটা ডিল কি নিয়ে করছে? এই সনেটটা বেসিক্যালি ডিল করছে কিন্তু লাভ। একটু আগেই বলেছি স্পেন্সারের নিজস্ব লাভ অ্যাফেয়ার তার বিলাভেড এলিজাবেথ বয়েলের সাথে, যেটা পরবর্তীতে সাকসেসফুল হয় ম্যারেজে। সো এটা স্পেন্সারিয়ান সনেট, আমরা বুঝে গেলাম। আচ্ছা, এই কবিতাটার সেটিং যদি আমরা দেখি, আমরা একটা বিচ পাবো এবং সেখানে আ লাভার অ্যান্ড পোয়েট তিনি কথা বলছেন। সেখানে ওশিয়ান আছে, লাভ আছে, তিনি ইমমর্টালিটি নিয়ে কথা বলছেন, অলমাইটি পাওয়ার অফ পোয়েট্রি, তিনি সেগুলো নিয়ে কথা বলছেন। এই সমস্ত কিছুটা আমরা কিন্তু পেয়ে যাব এই সনেটের মধ্যে। ওকে, আচ্ছা, এর পরেও আমি আরো কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখানে না স্পেন্সার একটা ইউনিক স্ট্যাঞ্জা ফর্ম ইউজ করছেন এই সনেটের ক্ষেত্রে। তিনি নিজে একটা ইউনিক স্ট্যাঞ্জা ফর্ম ব্যবহার করছেন। আমি বললাম একটু আগেই যে 1595 এটা পাবলিশ হয়েছে। কোথাও 89 সনেটস বলা হচ্ছে, কোথাও 88। আর ভলিউমটার নাম খুব ইম্পর্টেন্ট, অ্যামোরেট্টি অ্যান্ড এপিথালামিয়ান, ভুললে চলবে না। এবং এখানে আমরা সবসময় যে ভয়েসটা পাবো সেটা হচ্ছে লিরিক্যাল ভয়েস, মনে রাখতে হবে, লিরিক্যাল ভয়েস। কখনো কখনো আমি লিখেও দিচ্ছি, লিরিক্যাল ভয়েস। প্রশ্ন আসে, এমসিকিউ আসে, নেট সেটে আসে। লিরিক্যাল ভয়েস, আমরা যে ভয়েসটা পাচ্ছি সেটা হচ্ছে লিরিক্যাল ভয়েস। কবিতাটার যে ল্যাঙ্গুয়েজ সেটা না একটা ভীষণ মেলোডিয়াস এফেক্ট তৈরি করছে। প্রচুর পান ব্যবহার হয়েছে, সেগুলো আমরা যখন ফিগার অফ স্পিচ আলোচনা করব আসবো ইন ডিটেলে। এবং প্রচুর আর্কেইক ওয়ার্ডস ইউজ করছেন স্পেন্সার এই মেলোডিয়াস এফেক্টটাকে ক্রিয়েট করার জন্য। আমরা পাবো ভেইন, কোড, এই ধরনের প্রচুর প্রচুর আর্কেইক ওয়ার্ড কিন্তু তিনি ইউজ করেছেন, যেগুলো আমরা কবিতাটা পড়বো যখন, তখন অলরেডি পাবো। এছাড়াও যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কবিতাটার স্ট্রাকচার। আমরা যদি স্ট্রাকচারের আলোচনায় আসি, আমরা আগেই দেখলাম সনেট। সনেট মানে সেখানে অবশ্যই 14 লাইন থাকবে, কিন্তু এটা স্পেন্সারিয়ান সনেট, অবশ্যই 14 লাইন আছে, কিন্তু এটা ব্রোকেন ইন্টু 4 স্ট্যাঞ্জাস। প্যাটার্নটা বুঝতে হবে, আমি লিখে দিচ্ছি, ব্রোকেন ইন্টু 4 স্ট্যাঞ্জাস। 4টে স্ট্যাঞ্জাসে এটা বিভক্ত। তার মধ্যে এভাবে বলা হয় যে 3 ইন্টারলকড কোয়াট্রেন্স। 3 ইন্টারলকড। ইন্টারলকড কেন বলা হচ্ছে? জাস্ট আ সেকেন্ড। ইন্টারলকড এই কারণেই বলা হচ্ছে কারণ কোয়াট্রেনগুলো একে অপরের সাথে পুরোপুরিভাবে যুক্ত হয়ে রয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন নয়, থিম্যাটিক্যালি বা
আইডিয়ার দিক থেকে একে অপরের সাথে যুক্ত হয়ে রয়েছে। তাই বলা হয় যে এখানে ব্রোকেন ইন্টু 4 স্ট্যাঞ্জাস, তাতে রয়েছে 3 ইন্টারলকড কোয়াট্রেন্টস আর ফাইনাল কাপলেট। আচ্ছা, রাইম স্কিমটা আমাদের জেনে নিতে হবে, খুব ইম্পর্টেন্ট। রাইম স্কিমটা একটু ভ্যারিয়েশন রয়েছে। রাইম স্কিমটা হচ্ছে এবি 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 এবি, খুব ইম্পর্টেন্ট। এর রাইম স্কিম মাঝে মাঝেই দেওয়া হয়। আবার বিসি 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 বিসি, এবি এবি, বিসি বিসি, সিডি সিডি, সিডি সিডি, আর কনক্লুডিং কাপলেট হচ্ছে ই। এবং কি প্যাটার্ন ফলো করেছে আয়াম্বিক পেন্টামিটার। ওকে, আয়াম্বিক পেন্টামিটার। তাহলে এই ইনফরমেশনগুলোও কিন্তু তোমাদের এক্সামে এমসিকিউ এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো আমি এতক্ষণ কবিতাটার ব্যাকগ্রাউন্ডের জন্য তোমাদের সাথে ডিসকাস করলাম। এগুলো প্রত্যেক কটা থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসে, কাজেই এগুলোকে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবার আমরা স্ট্রেট চলে যাব কবিতাটার ডিসকাশনে। দেখো, 14 লাইনের একটা ছোট্ট কবিতা, আমরা ভেঙে ভেঙে এটাকে কিন্তু আলোচনা করে নেব। তাহলে চলো একদম শুরু করি। কি বলছেন স্পেন্সার? বলছেন, one day I wrote her name upon the strand, but came the waves and washed it away. স্পেন্সারের ইউজ অফ ল্যাঙ্গুয়েজ কিন্তু ভীষণ সোজা, খুব সহজে বোঝা যায় তিনি কি বলতে চাইছেন। কবিতাটা শুরুই হচ্ছে, দেখো, begins with one day। তার মানে কোনো একদিন, আমরা যখনই কোনো গল্প বলতে চাই, অতীতের কিছু কথা বলি, আমরা বলি ওয়ান্স আপন এ টাইম, ওয়ান ডে। তাই কবি শুরুই করছেন যে কোনো একদিন, ওয়ান ডে। তার মানে এটা বোঝাচ্ছে যে কবি বা কবিরূপী যে স্পিকার, তিনি তার অতীতের কোনো ঘটনাকে রিকল করছেন, আবার পাস্ট কোনো ইভেন্ট তার লাইফে, সেটাকে তিনি মনে করছেন। সেই দিন তিনি কি করেছিলেন? দ্যাট ডে হি রোট হার নেম। হার মানে হচ্ছে অবভিয়াসলি তার বিলাভেড, যেটা আমরা ব্যাকগ্রাউন্ডে জানতে পারি এলিজাবেথ বয়েল। তিনি কি করেছিলেন? তার বিলাভেডের নামটা লিখেছিলেন স্ট্র্যান্ডের ওপর। স্ট্র্যান্ড মানে কি? স্ট্র্যান্ড মানে হচ্ছে স্যান্ডি বালুময় শোর, অর্থাৎ সমুদ্রের ঢেউ যেখানে বিচ যেটা হয়, সমুদ্রের তীরে এসে পড়ে, সেরকম একটা জায়গায় তিনি কি করেছিলেন? তার বিলাভেডের নামটা লিখেছিলেন তার ওপর, স্যান্ডি শোর অফ দি সি, তার ওপর। বাট কেম দ্য ওয়েভস অ্যান্ড ওয়াশড ইট অ্যাওয়ে। কিন্তু ইভেনচুয়ালি ঘটনাচক্রে কি হয়েছিল? দ্য ওয়েভস কেম, ঢেউ এসেছিল। কারণ সমুদ্রের তীরে তার পাড়ে বসে যদি কোনো কিছু লেখা হয় বা কোনো কিছুই রাখা হয়, একটা ঢেউয়ের থেকে পরবর্তী ঢেউয়ের ইন বিটুইন টাইমটুকুতে সেটা শুধু থাকবে, তারপর তো সেটা জলে ধুয়ে যাবে, এটা কোয়াইট ন্যাচারাল। তাই বলছে দ্য ওয়েভস কেম, ঢেউ এসেছিল, অ্যান্ড ইরেজড দ্য নেম হি রোট অ্যান্ড ওয়াশড ইট অ্যাওয়ে। তার মানে তিনি যে নামটা লিখেছিলেন সেটাকে ধুয়ে দিয়েছিল, সেটাকে পরিষ্কার করে দিয়ে এটা কিন্তু চলে গিয়েছিল, যেটা খুবই স্বাভাবিক। তাহলে দেখো, একদম প্রথমেই আমরা বুঝতেই পারছি এটার সেটিং কোথায়। সেটিং হচ্ছে সি শোরে। দ্য স্পিকার ইজ অ্যাট দ্য সি শোর। যিনি বলছেন আমাদের ঘটনা, তিনি সমুদ্র তীরে বসে রয়েছেন, এবং কোথাও উল্লেখ না থাকলেও আমরা যেন আন্দাজ করতে পারছি যে মোস্ট প্রবাবলি হি ওয়াজ স্পেন্ডিং টাইম উইথ হিজ বিলাভেড, উইথ হিজ মিস্ট্রেস। এটা আমরা আন্দাজ করতে পারছি। এবং তিনি কি চাইছিলেন? হি ওয়ান্টস টু গেট অল রোম্যান্টিসিজম অফ দ্য টাইম। তিনি সেই সময়ে তার বিলাভেডের নামটা সমুদ্রের ওই স্যান্ডের ওপর বসে লিখেছিলেন। কিন্তু দেখো, আমরা তো এটা বুঝতেই পারি যে সমুদ্রের তীরে, সমুদ্রের ওই বালির ওপর কোনো কিছু লেখা মানে বেসিক্যালি হি ওয়াজ মেকিং ইউজলেস অ্যাটেম্প্ট।
এই অ্যাটেম্পটা ইউজলেস, কারণ আমরা যতবারই ওটা লিখবো না কেন ঢেউ এসে ততবারই ওটাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। তাই প্রতিবারই ঢেউ আসছিল এবং ঢেউ কি করছিল, সেটাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছিল। নেক্সট, again I wrote it with a second hand. সেকেন্ড হ্যান্ড মানে সেই অর্থে সেকেন্ড হ্যান্ড নয়, এখানে সেকেন্ড হ্যান্ড মানে হচ্ছে সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম বলছে ঢেউ এসে তো ভাসিয়ে নিয়ে গেছিল ঠিক, বাট আমি এটা আবার লিখেছিলাম সেকেন্ড টাইম, মানে তিনি চেষ্টার পর চেষ্টা করে যাচ্ছিলেন। এটাই কোয়াইট এক্সপেক্টেড, মানুষ এভাবেই চেষ্টা করে। অ্যাজ এক্সপেক্টেড দ্য স্পিকার রোট হিজ beloved's name for the second time. এখানে সেকেন্ড হ্যান্ডটা সেকেন্ড বার লেখাটাকে ডিনোট করছে। বাট কেম দ্য টাইড, কিন্তু যেটা হওয়ার ছিল সেটাই হলো, আবারও সমুদ্রের ঢেউ চলে এলো অ্যান্ড মেড মাই পেন্স হিজ প্রে। রেজাল্ট সেম। তাই বলছেন আবারও একটা বড় ঢেউ এলো এবং এটার ওপর কিন্তু এফেক্ট করলো, মানে আবারও মেড মাই পেন্স হিজ প্রে। এখানে পেন্স মানে কিন্তু, এখানে পেন্স মানে হচ্ছে তার অ্যাটেম্পট, তার যে অ্যাটেম্পটটা সেটা, অর্থাৎ বারবার সেই লেখা, সেটাকে তার নিজের শিকার বানিয়ে নিল। তার মানে আবার সেটাকে ধুয়ে মুছে সাফ করে দিল। এখানে অ্যাটেম্পট বলতে পারি, লেবার বলতে পারি, তার যে প্রচেষ্টাটা। এখানে টাইড বা ঢেউকে পার্সনিফাই করা হয়েছে। যখন আমরা ফিগার অফ স্পিচ করব দেখব যে স্পিকারের যে বারবার অ্যাটেম্পট কিসের, লেখার অ্যাটেম্পটাকে সে কি করলো, তার শিকার বানিয়ে নিল। তার মানে দ্য নেম অফ দ্য স্পিকারস লেডি লাভ, যেটাকে তিনি বারবার ওখানে লেখার চেষ্টা করছেন অন দ্য স্যান্ড, বালির ওপর, সেটা বেসিক্যালি কি হয়ে গেল, একটা অবজেক্ট অফ হান্টিং হয়ে গেল, শিকারের একটা বস্তু হয়ে গেল। টাইড যেন এখানে কোনো একজন জন্তুর মতো এলো, তাকে পার্সনিফাই করা হলো এবং সে ওই নামটাকে স্বীকার করে নিয়ে চলে গেল। তার মানে এখানে ঢেউটাকে যেন হাংরি টাইড হিসেবে দেখানো হলো, কারণ যখন কোনো জন্তু, কোনো অ্যানিমেলের খিদে পায় তখনই সে শিকার করতে যায়। তার মানে একদিকে টাইডটাকে হাংরি টাইড বলা হচ্ছে, আর একদিকে কি দেখাচ্ছে, এই যে স্পিকার তার যে বারবার প্রচেষ্টাটা, কিসের প্রচেষ্টা না, টু রাইট হিজ বিলাভেডস নেম, তার যে বারবার চেষ্টা সেটা ব্যর্থ হয়ে যাচ্ছে, কিন্তু ব্যর্থ হওয়ার পরও সে আবার ওটা করছে। তার মানে এটাই বোঝানো হলো যে অলওয়েজ হিউম্যান বিইংস, মেন আর মর্টাল, বাট দে অলওয়েজ ওয়ান্টস টু বি ইমমর্টাল। মানুষ মরণশীল, কিন্তু সবসময় তারা একটা পার্মানেন্স চায়, একটা চিরস্থায়িত্বতা চায়, সেটাকে কিন্তু দেখানো হলো। কিন্তু দেখানো হলো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, 4টে লাইনে এই মেসেজটা ক্লিয়ার করে দিচ্ছেন স্পেন্সার আমাদের সামনে, যে মানুষ অ্যাজ আ মর্টাল বিইং সে কিন্তু নেচারের কাছে বারবার হেরে যায়, কারণ মানুষ মরণশীল। নেচারের হাতে তাকে কিন্তু সমর্পণ করতেই হয়। অলওয়েজ ইট ইজ দ্য কোর্স অফ নেচার, ইট ইজ দ্য কোর্স অফ টাইম। সময়ের সাথে সাথে প্রকৃতির নিয়ম অনুসারে অলওয়েজ নেচার উইন্স ওভার ম্যান। প্রকৃতি, সময়, এগুলোই কিন্তু সবসময় মানুষের ওপরে জিতে যায়। কারণ হয়তো এটা দেখানো হচ্ছে যে একটা ছোট্ট প্রচেষ্টা, সমুদ্রের ধারে বসে সে তার বিলাভেডের নাম লিখছে, কিন্তু এটা অনেক বড় সিম্বল ক্যারি করছে যে তাহলে আলটিমেটলি মানুষ কি, মানুষ হচ্ছে সময়ের হাতে বা প্রকৃতির হাতে জাস্ট পুতুল। কারণ সে যতই চেষ্টা করুক না কেন, সময় এসে বা প্রকৃতি এসে এখানে টাইডটাকে একদিকে যেমন হাংরি হিসাবে পার্সনিফাই করে দেখানো হলো, অন্যদিকে টাইড হচ্ছে ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ নেচার। তোমাদের এই পোর্শন থেকে এমসিকিউ আসে যে সময়কে এখানে কিভাবে দেখানো হলো, দিয়ে অপশানে তোমাদের দিয়ে দেবে, একদিকে দেখাবে নেচার রিপ্রেজেন্টেটিভ, অন্যদিকে দেখাবে পার্সনিফাইড হাংরি অ্যানিমাল। তখন সেইভাবে অপশান বুঝে আমাদেরকে উত্তর করতে হবে। বেসিক্যালি তাহলে এটাই দেখানো হলো যে মানুষ প্রকৃতির হাতের পুতুল মাত্র, তার ভেরিয়াস অ্যাটেম্পটসের পরেও তাকে কিন্তু আলটিমেটলি সারেন্ডার করতে হচ্ছে নেচারের সামনে। তাহলে
আজকের ক্লাসে আমরা কবিতাটা এতটুকুই ডিসকাস করে নিলাম। নেক্সট ক্লাসে কবিতাটার বাকি যে অংশ রয়েছে প্রত্যেকটা লাইন আমরা এভাবেই ডিসকাস করে নেব। সো থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ ফর বিইং উইথ হালদার ই একাডেমি। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।